সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, যা বলছেন সোহেল তাজ। আরও থাকছে, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। এবং আরও থাকছে, ভারতকে বুঝতে হবে এটা আলীগের আমল নয়, এটা নতুন বাংলাদেশ। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব গ্রেপ্তার। হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, যা বলছেন সোহেল তাজ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন এক সময়ের তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনেই সবকিছু করেছেন, ভারতের কাছে দেশ বিক্রি করেছেন। সোহেল তাজ আরও বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি, স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকব না। শেখ হাসিনাকে ভারত 15 বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল, তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন। আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতরণ করা। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগও এনেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও ফালতু মামলায় জড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের তুলোধনা করেছেন শেখ হাসিনা। তিনি বর্ষিয়ান এই রাজনীতিককে ন্যাক্কারজনকভাবে বাসভবন থেকে বের করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিষিদ্ধ করেছেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর খালেদা জিয়াকে অপমান ও অপদস্থ করেছেন। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেয়নি। সমকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সম্পাদক সোহেল তাজ। আরও থাকছে, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। জুলাই আগস্ট গণহত্যার মামলার প্রধান আসামি ও গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনালে এ আদেশ দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানান কটূক্তি করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলেছে যে সব হেইট স্পিচ দিচ্ছেন শেখ হাসিনা তা বন্ধেরই এই আবেদন। এর আগে গত 18 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করা হবে। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। গ্রেপ্তার আছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। এবং আরও থাকছে, ভারতকে বুঝতে হবে এটা আলীগের আমল নয়, এটা নতুন বাংলাদেশ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ভারতকে বোঝাতে হবে এটা আওয়ামী লীগের আমলের বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলে আবু হানিফ বলেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, সেটা হবে ন্যায্যতার সম্পর্ক। আমরা দেখেছি ভারতের উগ্র বিজেপি নেতাকর্মীরা বাংলাদেশের উপ হাইকমিশনারে হামলা করেছিল, যা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। যারা এ হামলায় জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং ভারতকে বাংলাদেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। যুদ্ধ চলাকালীন সময়েও কোনো দেশের দূতাবাসে হামলা করা হয় না, কিন্তু ভারতের এমন হামলা স্বাধীনতা এবং সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকি।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলেছেন, অথচ তার দেশের নিরাপত্তা নেই। তাদের দেশের সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতন করা হয়। তাই মমতাকে বলবো, আগে নিজের ঘর ঠিক করুন। বাংলাদেশের পাশে যেমন ভারতের সীমান্ত রয়েছে, তেমনি ভারতের পাশে চীন পাকিস্তানের সীমান্তও রয়েছে। সেটা ভারতকে অনুধাবন করতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নতুন দেশ পেয়েছি, সেখানে বৈষম্য থাকবে না, দখলদারিত্ব চলবে না। এ আন্দোলনে দলমত নির্বিশেষে মানুষ জীবন দিয়েছে। জীবন বাজি রেখে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিল। ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শহীদ হয়েছে। কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে শুধু একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতারা ছিল। এটা দুঃখজনক। আমরা চাই সব ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে যেন প্রধান উপদেষ্টা বৈঠক করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের ছাত্র নেতা ইয়াসিন আরাফাত বলেন, ভারতকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে? ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনার অফিসে যেসব উগ্রবাদী ভাঙচুর করেছে, তাদের আইনের আওতায় না নিয়ে এলে ভারতে এমবাসি ঘেরাও করব আমরা। ভারতের সঙ্গে এবার থেকে কথা হবে চোখে চোখ রেখে। ভারতকে আর তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব গ্রেপ্তার। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, তিনি কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে রেল স্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, চন্দন রেল স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। রাতে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই খবর পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করি। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে। আইনজীবী হত্যার ভিডিওতে কমলা রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরা ছিলেন চন্দন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা প্রদান এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়। ৬ মামলায় গ্রেপ্তার হন ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তার ২ আসামির জন্য ওকালতনামা দিলে আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি নেজাম উদ্দিন। ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা ২২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সূত্র ধরে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কোপান ওম দাস, চন্দন ও নরব, আর তাকে পেটাতে থাকেন অন্যরা। সেখানে আরও ২৫-৩০ জন ছিলেন। তাদের বেশিরভাগই ছিল পরিচ্ছন্ন কর্মী।